ব্রিগেডিয়ার আজমিকে এত বছর ধরে, কতটা বছর, 12টা বছর ধরে, একটা লোককে যে 12টা বছর ধরে, একটা অত্যন্ত সম্মানিত একজন মানুষ, হি ওয়াজ এ ব্রিগেডিয়ার জেনারেল অ্যান্ড হি ওয়াজ সোর্ড অফ অনার। 12 বছর ধরে তাকে তার পরিবার থেকে বিচ্ছিন্ন রাখা হলো, মানুষ তার আত্মীয় স্বজন থেকে বিচ্ছিন্ন রাখা হলো, তার মা বাবার থেকে মায়ের মৃত্যু হলো সে জানলো না, ছোট ছোট বাচ্চা শিশুগুলোকে এতিমের মতো রাখা হলো। এই যে একটা তাদের চোখের কান্না। ইলিয়াস আলী এমপি, এই উনি তো চিনেন, ওনাদের সহকর্মী, ওনাদের সমসাময়িক। ইলিয়াস আলী তো হলে আমার 1 বছর জুনিয়র ছিল, ওনাদের হয়তো সাথে ছিল, ঢাকা ইউনিভার্সিটিতে পড়তো। এই যে ইলিয়াস আলী এমপি, এ নিখোঁজ করা হলো, আর ফিরে এলো না। এই সরকারের যে পতন ছিল, এর উত্থানের ভেতরেই পতনের বীজ নিহিত ছিল। আপনি এখানে যদি বলেন যে ছাত্রদের আন্দোলন, নিঃসন্দেহে ছাত্রদের আন্দোলন আমাদের আন্দোলনের এই গণ আন্দোলনকে তথা এই বিপ্লবকে সফলতা, যে গত 15 বছর ধরে যে সরকারটি আমাদের শাসন করেছে, এই সরকারটির পতন কেন? প্রথম কথা হচ্ছে, আমি যদি জিজ্ঞেস করতে পারেন এই পতনে আমার রিয়াকশনটা কি, আমি খুশি না রাজি? আমি এই পতনে আমি আমি বলবো যে এটা তো খুশিরও না কিছু, কারণ এটা তো সরকার হিসেবে থাকারই কথা না। এ তো সরকার হিসাবে গত 15 বছর ধরে একটি নির্বাচন নির্বাচিত হয়ে আসেনি সরকার। এই সরকার তো থাকারই কথা ছিল না। তার এই 15 বছর থাকাটাই তো ছিল অনর্থক। সুতরাং তাকে নিয়ে তার ওই অনর্থকের উপরে রিঅ্যাকশন, আর আমি টোটালি এটা অনর্থক। আপনি যদি 2008 সালে নির্বাচনের কথা বলেন, ওইটাও ছিল একটা আন্ডারস্ট্যান্ডিং এর নির্বাচন। আপনি যদি এর বইটা পড়েন, প্রণব মুখার্জির, ওখানে তথাকথিত মঈনুদ্দিন কিভাবে হর্স ডিপ্লোমেসির মাধ্যমে ইন্ডিয়াকে কনভিন্স করে ওই নির্বাচনে আওয়ামী লীগকে জিতিয়েছিল, এবং প্রণব মুখার্জি গ্যারান্টি দিয়েছিল যদি আওয়ামী লীগ নির্বাচিত হয় তাহলে তোমার চাকরি যাবে না। আওয়ামী লীগ বলেছিল যে সরকার আমাদের আন্দোলনের ফসল, তোমরা যা করবা আমরা এন্ডোর্স করবো, তারা করেছে। যাই হোক, এরপরে গেল 2014 সালের নির্বাচন, ইন্ডিয়ান তথাকথিত কুখ্যাত সুজাতা সিং ডিপ্লোমেসির মাধ্যমে একটি সার্বভৌম দেশে একটি আগ্রাসী প্রতিবেশীর ইন্ট্রুশনের মাধ্যমে 2014 সালে একটি নির্বাচন হলো। হোসেন মোহাম্মদ এরশাদ আরেকটা পতিত স্বৈরাচারের প্রধান ছিলেন। এই পতিত স্বৈরাচারের প্রধান হোসেন মোহাম্মদ এরশাদ নির্বাচন থেকে প্রত্যাহার করলেন। তারপরে বলা হলো তুই নির্বাচিত, তুমি তো নির্বাচিত হয়ে গেছো। বলছি কিভাবে? আমি তো নির্বাচন দাঁড়াইনি, আমি তো নমিনেশন পেপার সাবমিটই করিনি, তারপর সে নির্বাচিত। মানে কতটা কলঙ্ক, কতটা নোংরা, কতটা নিন্দনীয় মানব জাতির ইতিহাসে, বোধহয় সভ্যতার ইতিহাসে, এই ধরনের যিনি নির্বাচনে দাঁড়ানি নাই তাকে নির্বাচিত করা, এবং প্রাইম মিনিস্টারের বিশেষ স্পেশাল এনভয় করা হলো তাকে। যাই হোক, এরপরে আসেন 2018 সালের নির্বাচন। 2018 সালের নির্বাচন পুলিশ দারোয়ান ছাড়া আর কেউ ভোট দেয়নি। পুলিশ, বিডিআর, আনসার এরা ভোট দিয়েছে। 24 সালে ওরা নিজেরাই ভোট করেছে, নিজেই সরকারি দল, নিজেই বিরোধী দল। সুতরাং এই সরকার তো এত বছর পর্যন্ত যে ছিল, তার তো পতন তো দূরের কথা, তার পিছনে যে পতনের জন্য আমাদের এত শহীদ হলো, এটা তো আমাদের পুরো জাতির এত বড় অপচয় হলো। পুরো জিনিসটা তো পুরোটাই সরকারটাই তো ছিল একটা, এটা ছিল একটা জবরদস্তির একটা উপর থেকে চাপিয়ে দেওয়া সরকার, যার কোনো ধরনের নৈতিক ভিত্তি ছিল না, জনভিত্তি ছিল না। জনভিত্তি একটা দলের যদি জনভিত্তি থাকে, তাহলে সে ডাকাতির মাধ্যমে, শতভাগ ডাকাতির মাধ্যমে কোনো দল ক্ষমতা আসতে পারে, শতভাগ ডাকাতি। তো এতে সুতরাং এটা 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 আমি বলবো যে এই সরকারের যে পতন ছিল, এর উত্থানের ভেতরেই পতনের বীজ নিহিত ছিল। আপনি এখানে যদি বলেন যে ছাত্রদের আন্দোলন, নিঃসন্দেহে ছাত্রদের আন্দোলন আমাদের আন্দোলনের এই গণ আন্দোলনকে তথা এই বিপ্লবকে সফলতা দিয়েছে, চরম শিখরে আরোহণ করিয়েছে। এটাকে আমরা বলবো, গতকাল আমি খুব তাকে সলিমুল্লাহ খানকে আমি উনার বক্তব্য স্পষ্ট বলেছেন যে একটা জিনিস আমি খুব ভালো লেগেছে পয়েন্টটা,
যে মুভমেন্টটা তো শুরু হয়েছে অনেক আগে থেকে। ওটা ছিল স্ফুটনাঙ্ক। পানি যখন ফুটে কখন? পানি ফুটে অনেকক্ষণ ধরে সিদ্ধ হতে, হতে একটা পয়েন্টে গিয়ে 100 ডিগ্রিতে গেলে এটা ফুটে যায়। তো সুতরাং ওইটা ছিল 100 ডিগ্রিতে যাওয়ার আগে 90 ডিগ্রি তো করেছে অনেক আগে। যে বলা হয়, আমি বলব, "Not a single dramatic factor was responsible for the fall of Sheikh Hasina. Actually, confluence of factors or multiple factors were responsible for the fall of Hasina." এই যে এতগুলো নির্বাচন গেল, এরপর শুরু হলো কি আপনি দেখেন, বাংলাদেশে একটা বেআইনি শাসন, একটা জঙ্গি শাসন, একটা হত্যা শাসন। বাংলাদেশের ইতিহাসে কখনো দেখেননি আপনি। গুম, খুন। এই মানুষকে ধরে নিয়ে, জীবিত মানুষকে ধরে নিয়ে পরের দিন হয়তোবা ডোবায় পাওয়া যাচ্ছে, নদীতে পাওয়া যাচ্ছে, রাস্তার পাশে পাওয়া যাচ্ছে। এই যে ইলিয়াস আলী এমপি, এই উনি তো চিনেন, ওনাদের সহকর্মী, ওনাদের সমসাময়িক। ইলিয়াস আলী তো হলে আমার ১ বছর জুনিয়র ছিল, ওনাদের হয়তো সাথে ছিল। ঢাকা ইউনিভার্সিটিতে পড়তো। এই যে ইলিয়াস আলী এমপি, এ নিখোঁজ করা হলো, আর ফিরে এলো না। এরপরে এই ধরনের আরো প্রচুর, ওই যে সাইফুল ইসলাম এমপি, এই ধরনের লাকসামের। এরপরে আছে আপনার আ চৌধুরী আলম, ওই যে বিজনেসম্যান। এই যে এগুলোকে কত গুম, এই যে গোলাম আজম সাহেবের ছেলে আ ব্রিগেডিয়ার আজমিকে এত বছর ধরে, কতটা বছর, ১২ টা বছর ধরে একটা লোককে যে ১২ টা বছর ধরে, একটা অত্যন্ত সম্মানিত একজন মানুষ। হি ওয়াজ এ ব্রিগেডিয়ার জেনারেল অ্যান্ড হি ওয়াজ সোর্ড অফ অনার। উনার ব্যাচে উনি হি গট দ্য হাইয়েস্ট অনার অফ ইন হিজ ব্যাচ। তো উনি হচ্ছেন এত একটা সম্মানিত একটি ব্যক্তি। তাকে ফোর্সিবলি তার জব তো গেলই আগে। এরপর তাকে ১২ বছর ধরে ১২ বছর ধরে তাকে তার পরিবার থেকে বিচ্ছিন্ন রাখা হলো। মানুষ, তার আত্মীয়স্বজন থেকে বিচ্ছিন্ন রাখা হলো। তার মা-বাবার থেকে মায়ের মৃত্যু হলো সে জানলো না। ছোট, ছোট বাচ্চা শিশুগুলোকে এতিমের মতো রাখা হলো। এই যে একটা তাদের হুম, চোখের কান্না। এই ধরনের হাজার, হাজার মানুষ। এরপরে আসেন আ মানবতা জি, বিরোধী অপরাধ। এরপরে যে মানবতা বিরোধী যে অপরাধগুলো হলো, এই যে চূড়ান্ত সময়ে আমরা যদি দেখি, অন্য সবগুলো বাদই দিলাম, যে চূড়ান্ত সময়ে যে শত, শত বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে হত্যা করা হলো, এবং কিভাবে হত্যা করা হলো? ইন কোলাবোরেশন উইথ হিজ সেক্রেটারি, উইথ হার সেক্রেটারি জেনারেল ওবায়দুল কাদের, যে আমি ছাত্রলীগকে লেলিয়ে দিলাম। প্রকাশ্যে ঘোষণা করে ছাত্রলীগকে লেলিয়ে দিল, এবং এরপরে শুরু হলো পুলিশ এবং ছাত্রলীগের যৌথ অপারেশনে। এই যে নিরীহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এরপরে পথচারী, অন্যান্য পেশাজীবী মানুষের ছোট্ট শিশু বাচ্চা, যে বাচ্চাটি বারান্দায় খেলছিল, সেও রক্ষা পায়নি এই যে নর হায়নার হাতদের হাত থেকে, নর পিশাচদের হাত থেকে। এরপর আপনি দেখেছেন আন্দোলন কিভাবে দাবানলের মতো অ অগ্নিগিরি অগ্ন্যুৎপাতের মতো দাবানল হয়ে আসলো। যেমন আমি ডিওএইচ দেখলাম, ডিওএইচ এর যে ওখান থেকে যে শুরু হলো, প্রতিবাদ শুরু হলো, মানে মা বোনেরা, ভাই বোনেরা সবাই নেমে এলো। ছোট, ছোট শিশুরা নেমে হুম, আসলো। মহিলারা নেমে আসলো। আমার মনে হচ্ছে ডিওএইচ এর গেইটে একজন গৃহিণীকে যেভাবে আক্রমণ করা হলো, উনি একজন গৃহিণী তার সর্বশক্তি দিয়ে, তার কণ্ঠ দিয়ে ওদেরকে কঠোরভাবে প্রতিরোধ করলো দস্যুদেরকে। কঠোরভাবে প্রতিরোধ করছে উনি। একজন গৃহিণী। মানে কতটা সাহসী বাংলাদেশের মানুষ। এই অ কতটা সাহসী হলে মা বোনেরা রাজপথে দিনের পর দিন লাঠি হাতে জি, হাতে লাঠি নিয়ে, বাঁশের লাঠি হাতে নিয়ে তারা বুক পেতে দিতে পারে গুলি। যে আমার ছেলেকে মারছিস, এখন আমাকে মার। যে আমার ছেলেকে হত্যা করছিস, এখন আমাকে মার। এই আন্দোলনকে দমানোর জন্য তারা এমন কিছু পুলিশ, ছাত্রলীগ, পুলিশ, আর্মি, বিডিআর, আনসার, এয়ার ফোর্স, এমন কিছু কি বাদ রেখেছে? নৌবাহিনী, এমন কোন বাহিনী বাদ রাখেনি। উপর থেকে আপনার হেলিকপ্টার গানশিপ দিয়ে গুলি করেছে। গরম পানি ঢেলেছে। আন্দোলন আরো বেগবান হয়েছে। সুতরাং এই যে অবস্থা, এটার যে আমরা কি শিখতে পারি? বিষয়টা হচ্ছে, জুলুমের একটা সীমা আছে। সবকিছুর একটা লিমিটেশন আছে। আপনি যখন লিমিট ক্রস করবেন, লিমিট ক্রস করার পরে আপনাকে এর পরিণতি আপনাকে আ পোহাতে হবে। এই যে এই কারো জি, ক্ষমতা, একটা বলা হচ্ছে, পলিটিক্যাল সায়েন্স একটা কথা আছে, পাওয়ার করাপ্টস অ্যান্ড অ্যাবসোলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসোলিউটলি। আপনি যখন অ্যাবসোলিউট পাওয়ার এক্সারসাইজ করতে যাবেন, তখন আপনি অ্যাবসোলিউটলি করাপ্টেড হবেন। অ্যাবসোলিউটলি করাপ্টেড যখন হবেন, আপনাকে সেটা পে করতে হবে। ও বাংলাদেশের জনগণ
এই মহান অগাস্ট বিপ্লবের মাধ্যমে এই সরকারকে সেই তাদের পাওনাটা জাস্টিস তার জনগণ জাস্টিস করেছে। জনগণ হুম, বিচার না করেছে। জনগণ তাদের পাওনাটা তাদেরকে বুঝিয়ে দিয়েছে।